থিটাটা যদি আমি 60 ডিগ্রি থাকে, তাহলে আমার ল্যাটিটিউডটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবজেক্টটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করলে তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0 হবে। তো বাকিরা কি হচ্ছে, বাকিরা একটা সার্কুলার পাথে মানে বৃত্তাকার পথে ঘুরছে। এই যে এইটা আমি ধরলাম যে এই মাসটা আমার এই পয়েন্টে আছে, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে থাকলে এ কি করবে, একটা বৃত্তাকার পথে আবর্তন। অবজেক্টের উপর বেসিক্যালি দুখানা ফোর্স কাজ করলো। একটা হচ্ছে কি এই ফোর্সটা, যেই ফোর্সটা আমরা বলছি অপকেন্দ্র বলের জন্য এম ওমেগা স্কয়ার আর ইন্টু কস থিটা, আরেকটা যেটা বলছি এই যে এই লাইন বরাবর কাজ করছে সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, নিউটনের যে সেকেন্ড লর জন্য যে ফোর্সটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসিএস। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে সবাই কমেন্ট করো, যাতে আমি আরো ভিডিও বানাতে পারি, তোমাদের জন্য আরো ভালো ভালো লেকচার নিয়ে আসতে পারি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আইসিএস। আজকে আমি পার্ট 3 নিয়ে এসেছি। ভেবেছিলাম হয়তো 2 বা 3টে লেকচারে শেষ করে দেব, কিন্তু মানে এত লং, মানে এত বেশি কিছু আমার বলা হয়ে যাচ্ছে যে তোমাদের লেকচার সিরিজের লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তার জন্য সরি। তো যাই হোক, আজকে আমরা পার্ট 3 পড়বো এবং খুব অল্প জিনিস পড়বো আজকের মধ্যে দিয়ে। সেটা হচ্ছে প্রথমত আমি গ্র্যাভিটেশনের যে ভ্যারিয়েশন আর তোমার হাইটের সাথে মানে উচ্চতার সাথে বা গভীরতার সাথে, সেটা আমি পড়িয়েছি আগের লেকচারে, কিন্তু তার একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রাফটা। সেই গ্রাফটা নিয়ে একটু বলবো। আর তারপরে হচ্ছে যে আহ্নিক গতির জন্য আমাদের যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তার কেমন ভ্যারিয়েশন সেটা নিয়ে ডিসকাস করব। দেন আমি 4-5টা প্রবলেম করাবো রিলেটেড টু তোমার পার্ট 2 আর পার্ট 3। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ফার্স্ট গ্রাফটা যদি আমি দেখি, তাহলে জির ভ্যালুটা জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h/r ছিল। এটা হচ্ছে তোমার যখন হাইটের সাথে ভ্যারিয়েশন দেখছিলে, আর যখন গভীরতার সাথে তখন এটা হচ্ছিল 1 মাইনাস h/r। ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যারিয়েশন ছিল। আর এমনি জির ফর্মুলাটা হচ্ছে জি ইন্টু gm/r স্কোয়ার। পৃথিবীর অভ্যন্তরে বাড়বে বাড়বে উইথ রেসপেক্ট টু আর এর সাথে প্রপোর্শনাল, এবং পৃথিবী পৃষ্ঠে একটা মান হলো, তারপরে সেটা হবে এরকম ডিক্রিজ করবে, মানে কমতে থাকবে ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে পৃথিবীর মানে অভ্যন্তরে আর এবং বাইরে। এটা হচ্ছে বাইরে আর এটা হচ্ছে অভ্যন্তরে। এটা হচ্ছে তোমাদের গ্রাফটা। এই গ্রাফটা একটা ইম্পর্টেন্ট গ্রাফ কনসিডার করতে পারো, কারণ এই গ্রাফটা অনেক সময় ওই 1 নম্বরের কোশ্চেনে কোন গ্রাফটা হবে সেটা টিক চিহ্ন মারো, সেই রকম কোশ্চেনে এটা আসে। তো চলো আজকে আমরা যেটা মেন শুরু করতে চাইছিলাম সেটাতে যাওয়া যাক। আমাদের ধরো পৃথিবী, ঠিক আছে, আমরা আহ্নিক গতির জন্য কি হবে, 24 ঘন্টায় 1 পাক ঘুরবে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী যখন 24 ঘন্টায় 1 পাক ঘুরবে, তাহলে দেখো এটা যদি পৃথিবীর অক্ষ হয়, পৃথিবীর যে NS এইটা অক্ষ হয়, তাহলে যারা এই পয়েন্টটায় N পয়েন্টে বা যারা S পয়েন্টে থাকবে, তাহলে এ যদি এর চারপাশে মানে এরকম, এটা হচ্ছে তোমার অ্যাক্সিস, এটা তোমার অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসের চারপাশে আমার অবজেক্টটা ঘুরছে। তার মানে কি, যারা এই পয়েন্টে আর এই পয়েন্টে আছে তারা তো কোনোভাবেই কোনো পজিশন চেঞ্জ করছে না, তারা সেমই থাকছে। কিন্তু বাকিরা কি হচ্ছে, বাকিরা একটা সার্কুলার পাথে মানে বৃত্তাকার পথে ঘুরছে। এই যে এইটা আমি ধরলাম যে এই মাসটা আমার এই পয়েন্টে আছে, এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে থাকলে এ কি করবে, একটা বৃত্তাকার পথে আবর্তন করবে। তার মানে কি, একটা সার্কুলার পথে যখন ঘোরে বা আবর্তন করে তখন কি একটা কাজ করে, তোমরা সবাই জানো, সেটা কি অপকেন্দ্র বল কাজ করবে। তাহলে সেই অপকেন্দ্র বলটা কি হবে, তার মানে ব্যাসার্ধ বরাবর হবে, তাহলে সেটা হচ্ছে এম ওমেগা স্কয়ার ইন্টু আর। যদি আর ব্যাসার্ধ নিয়ে সে বৃত্তাকার পথটা ঘোরে,
তাহলে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। এই আরটা হচ্ছে কার ব্যাসার্ধ? এই আরটা হচ্ছে তোমার ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর। তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা যদি আর হয় তাহলে এটা কি হওয়া উচিত? অবশ্যই এটা আর কস থিটা হবে, তাই তো? এটা আর হলে এটা আর কস থিটা হবে। তার মানে এই যে আর কস থিটা এটা অবভিয়াসলি আর স্মল আর ইকুয়াল টু হয়ে যাবে তোমার স্মল আর ইকুয়াল টু হয়ে যাবে আর কস থিটা। তাহলে এইটা দেখো তোমার এটা হচ্ছে আর এটার জন্য অ্যাক্সিলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এম ওমেগা স্কয়ার আর। আর এইটা হচ্ছে তোমার যদি থিটা অ্যাঙ্গেল হয় তার মানে কি এর জন্য যে এই যে মানে এই কম্পোনেন্টটা এটা কি হয়ে যাবে? এম ওমেগা স্কয়ার আর ইন্টু কস থিটা। তাহলে এই কম্পোনেন্টটা এবার এর সাথে কি একটা ফোর্স কাজ করে এইদিকে এই অবজেক্টটার জন্য কি ফোর্স কাজ করবে? গ্র্যাভিটেশনাল ফোর্স। সেটা কি হবে? এম ইন্টু জি। তাহলে এই যে ফোর্সটা আর এই ফোর্সটা এই অবজেক্টের উপর বেসিক্যালি দুখানা ফোর্স কাজ করলো। একটা হচ্ছে কি এই ফোর্সটা, যেই ফোর্সটা আমরা বলছি অপকেন্দ্র বলের জন্য এম ওমেগা স্কয়ার আর ইন্টু কস থিটা, আর একটা যেটা বলছি এই যে এই লাইন বরাবর কাজ করছে সেটা হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। নিউটনের যে সেকেন্ড লর জন্য যে ফোর্সটা মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এইবার দেখো এই যে এইদিকে একটা ফোর্স এইদিকে একটা ফোর্স, ওর দুদিক থেকে দুটো ফোর্স কাজ করার জন্য ওর যে নিজস্ব ওজন সেই ওজনে কি হবে? কিছুটা হ্রাস পাবে, মানে কিছুটা কমে যাবে। তাও নিজস্ব ওজনটা ছিল, যেহেতু এদিকে একটা বল কাজ করছে এর এদিকে একটা বল কাজ করছে। মানে তুমি ভাবো এরকম কেউ তোমাকে দুজনে দুরকম কথা বলছে, তখন তুমি কি করবে? দুজন যদি দুরকম কথা বলে তখন তোমার নিজের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাতে তুমি ব্যালেন্সটা কিন্তু হারিয়ে ফেলবে। তুমি ভাববে কাটটা ধরবো এটা না ওটা, তো নিজের যে কনফিডেন্স একটু লো হবে। সেরকম হচ্ছে ব্যাপারটা যে যখন তোমার একটা অবজেক্টের উপর এদিক থেকে একটা বল কাজ করছে এদিক থেকেও একটা বল কাজ করছে, তার ফলে যে বস্তুটার নিজস্ব ওজন সেই নিজস্ব ওয়েটটা কিছুটা হলেও কমে যাচ্ছে। তাহলে আমি দেখছি যে একে ব্যালেন্স করার জন্য যে অ্যাকচুয়াল যে ফোর্সটা কাজ করছে সেটা যদি এম ইন্টু জি প্রাইম, নতুন যে ওয়েটটা হবে সেটা হচ্ছে এম জি প্রাইম, আর অ্যাকচুয়ালি ওর দুটো ফোর্স কাজ করার জন্য একটা এম জি যেটা এদিক বরাবর কাজ করছে আর একটা হচ্ছে এম ওমেগা স্কয়ার ইন্টু আর কস থিটা। তাহলে এটাই তো তার রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন দেবে। দুটো বল তোমাকে দুদিক থেকে টানছে, তার জন্য তুমি একটা রেজাল্টেন্ট বল পাবে, তার জন্যই তার অ্যাক্সিলারেশন তৈরি হবে। তাহলে রেজাল্টেন্টটা কি হবে? রেজাল্টেন্টটা অবশ্যই যেহেতু দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে তার মানে দুটো মাইনাস হবে। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটার জন্যই তোমার অ্যাক্সিলারেশনটা তৈরি হবে অবজেক্টের মধ্যে। তাহলে আমি যদি বোথ সাইড এম ক্যান্সেল আউট করে দিই তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওএম ওমেগা স্কয়ার। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আর ইন্টু কস স্কয়ার থিটা। তাহলে আমার ফর্মুলাটা দাঁড়ালো জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। এটা হচ্ছে হার্নিং গতির জন্য যে পরিবর্তন। এইবার এই ভ্যালুটা মেরু অঞ্চলে কি হবে বা নিরক্ষীয় অঞ্চলে কি হবে সেটা নিয়ে ডিসকাস করি। তাহলে মেরু অঞ্চল মানে কি? তোমার এই পয়েন্টটা। তাহলে এইখান থেকে এই পয়েন্টটায় গেলে কি হবে? এই থিটাটা কত হয়ে যাচ্ছে? এই মানে অনেকের খুব কনফিউজ হয়, মানে এই যে 90 ডিগ্রি কেন হলো, থিটাটা 0 কেন হলো। তাহলে মেরু অঞ্চল যখন বলবো আমি এই পজিশনে ছিলাম, মানে আমাকে এখন এখানে যেতে হবে। তাহলে আমার যে এই অ্যাক্সিসটা এই লাইন হয়ে গেল, তাহলে এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 90 ডিগ্রি। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন কস থিটার মান কত হয়? কস থিটার ভ্যালু 0 হয়ে যায়। তাহলে আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু জি হয়ে যায়। এটা 0 হয়ে গেলে জি প্রাইম ইকুয়াল টু জি। তাহলে মেরু অঞ্চলে জি প্রাইমের ভ্যালু জি, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে তখন কস থিটা কত হয়? কস 0 ডিগ্রির মান 1। তার মানে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু আর। এটা হয়ে যাবে তোমার নিরক্ষীয় অঞ্চলের ভ্যালু। জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর। আমি মনে হয় কোথাও একটা গন্ডগোল। আচ্ছা দেখো এইখানে জিটা কমন নিয়েছি, তাই এই জিটা তো এখানেও থাকবে, এখানে তো জি নেই, তাহলে এটা একটা জি ছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এই যে অ্যাক্সিলারেশনের ভেরিয়েশন পেলাম ডিউ টু হার্নিক গতির জন্য, তাহলে সেটা আমরা দেখলাম যে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কয়ার আর বাই জি। এটা হচ্ছে ফর্মুলাটা। আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এবং আগের ক্লাসের লেকচারটা মিলিয়ে আমরা 2-4টা প্রবলেম সলভ করি। দেখো কিরকম টাইপসের প্রবলেম তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের যে আপকামিং সেমিস্টার আসছে সেটার জন্য। তাহলে চলো কোশ্চেন দেখা যাক। এই যে প্রবলেমটা না, ফার্স্ট প্রবলেমটা, এটা অনেক রকম ভাবে আসে। তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি
ধরো হায়ার লেভেলের যে কোনো পরীক্ষাতেও দেখেছি এরকম টাইপের প্রবলেম দেয়। ইভেন তুমি তোমার নিট জেই বা তোমাদের যে বোর্ডের এক্সাম সিবিএসই বলো বা তোমার আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এইরকম টাইপসের প্রবলেম। তো প্রবলেমটা কি বলছে চলো দেখা যাক। বলছে ইফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ডিক্রিজড বাই 1%, কি বললো আর্থ রেডিয়াসকে 1% ডিক্রিজ করবো। আর্থের রেডিয়াস 1% কি ডিক্রিজ হচ্ছে রেডিয়াস। তারপরে বলছে while its mass remains constant, by what massটা constant, by what percentage will the acceleration due to gravity on the earth's surface increase? তাহলে শুধুমাত্র যদি আর এর রেডিয়াসটা 1% ডিক্রিজ করায়, যেখানে মাস কনস্ট্যান্ট থাকছে কিন্তু আমি আর্থের রেডিয়াসটাকে 1% ডিক্রিজ করাচ্ছি, তাহলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ভ্যালু কি হবে। তো আমরা ফার্স্ট পার্ট 2 তে আমরা দেখেছি যে জি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r এর স্কয়ার। তাহলে এই ফর্মুলাটা হবে, কারণ আমাকে বলেই দিয়েছে আর্থের মাসটাকে আমাকে রিমেন্স, এখানে মিস হয়ে গেছে হয়তো, এটা কনস্ট্যান্ট হবে, রিমেন্স কনস্ট্যান্ট আছে, তাহলে মাসের উপর ডিপেন্ডেন্সি নেই শুধু আর এর। তাহলে আমি যদি একটা G1 লিখছি একটা G2 লিখছি, তাহলে আমি কোশ্চেনটাই মুছে দিচ্ছি একটু। তাহলে এই কোশ্চেনটাতে ইউজ করব আমরা যেটা, সেটা হচ্ছে G1 এর ভ্যালু বাই G2 এর ভ্যালু। তাহলে G1 বাই G2 করলে কি হবে, এটা ইকুয়াল টু G m বাই r স্কয়ার ছিল। তাহলে G1 বাই G2 খালি rটা আলাদা হবে, mটা তো সেম, তাহলে Gm বাই r1 স্কয়ার ইন্টু G2 টার উপরে ভাগ করছি, তার মানে r2 স্কয়ার উপরে গেল, নিচে হচ্ছে Gm থাকলো। এইটা দিয়ে আলটিমেটলি যেটা দাঁড়ালো তোমার সবকিছু কেটে টুটে, তাহলে r2 আর নিচে r1 তার স্কয়ার। এইবার r2 আর r1 কত বলছে, যে আর্থের রেডিয়াসকে 1% ডিক্রিজ করছি, মানে ধরো আর্থের রেডিয়াস r1 ইকুয়াল টু r ছিল, এবার আমি এটাকে 1% ডিক্রিজ করছি। এই পার্সেন্টেজ দেখলে না সবাই ভয় পেয়ে যায়, আমি তো অফলাইনে পড়ে আমি দেখেছি তোমরা পার্সেন্টেজ দেখলেই মানে ভয় পেয়ে যাও, মানে কি এমন করতে হবে, সেরকম কিছু ব্যাপার নেই। ধরো r2 থেকে r1 এ যাবো আমি, r1 থেকে সরি r2 কে বলেছে r1 থেকে 1% কম হবে, তার মানে r মাইনাস 1% মানে কি যত বলবে তত ইন্টু 1/100 করে দেবে, ইন্টু আর কার 1%, আমি r থেকে 1% কমাচ্ছি, তাহলে 1 ইন্টু r/100 করে দেবে। তাহলে এইটা যদি ক্যালকুলেট করো তাহলে কত হচ্ছে 99 ইন্টু r/100। এইটা হচ্ছে তোমার r2 এর ভ্যালু, আর r1 এর ভ্যালু r। তাহলে আমি যদি এবার ভ্যালুগুলো বসাই তাহলে এখান থেকে কি পাবো, r2 এর ভ্যালু হচ্ছে 99, আর এটা হচ্ছে r1 এর ভ্যালু 100, আর আর তো কেটেই যাবে, এ তো আর, তাহলে এটা হয়ে যাবে স্কয়ার। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমার পাচ্ছি G1 বাই G2। এইবার আমাকে যেটা দেখতে হবে যে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে। এইবার পার্সেন্টেজ বের করার যে নিয়মটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সেটাও তোমরা খুবই ভুল করো। সেটা হচ্ছে সবসময় রাখবে যে যখন পার্সেন্টেজটা বের করবে তখন হচ্ছে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100%। কি বললাম, ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু ইন্টু 100%। তাহলে এখানে দেখো G2 বাই, এটাকে সিম্পলিফাই করো, G2 বাই G1 মাইনাস 1 ইন্টু 100%, এইটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে এখানে যদি তুমি ভ্যালুটা বসাও তাহলে G2 বাই G1 এর ভ্যালুটা কত আছে, এর ভ্যালু বসাতে হবে, তাহলে G2 বাই G1 কত হবে, এটা উল্টে যাবে, মানে হচ্ছে 100 বাই 99 তার স্কয়ার মাইনাস 1 করে ইন্টু 100% করতে হবে। তাহলে এই যে ক্যালকুলেশনটা করবে তাহলে এটা কত আসবে, এইটাকে ক্যালকুলেট করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 0.02 আসে, ইন্টু এর সাথে 100% করলে তোমার অ্যারাউন্ড 2%। তাহলে এটা ইনক্রিজ করছে, যেহেতু এটা পজিটিভ সাইন এলো তার মানে ইনক্রিজ করলো, কারণ ইনক্রিজ করবে অবভিয়াসলি, আমরা আরটাকে কমাচ্ছি, এবার আর এর সাথে ইনভার্স রিলেশন, তাহলে তোমার জির ভ্যালুটা 2% বৃদ্ধি হবে, মানে 2% ইনক্রিজ করবে যদি আমি রেডিয়াসটা 1% ডিক্রিজ করাই। ঠিক আছে, তাহলে আশা করছি বোঝা গেছে কোশ্চেনটা তোমাদের। তাহলে এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট প্রবলেমটা ছিল।
তারপরে প্রবলেমটা কি বলেছে দেখো, বলেছে যে দ্য ডেপথ অ্যাট হুইচ দ্য এফেক্টিভ ভ্যালু অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g/4। ডেপথ বলেছে, তাহলে আমি জানি ডেপথে জির ভ্যালু কত, g প্রাইম ইন্টু g ইন্টু 1 মাইনাস h/r। আমি কোনো কিছুই ভাববো না, যখন ডেপথ বলবে সোজা এই ইকুয়েশনটা নিয়ে নেবো। যদি হাইট বলে তখন g প্রাইম ইন্টু g ইন্টু 1 মাইনাস 2h/r। এখানে ডেপথ বলেছে মানে g প্রাইম ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস h/r। তোমাকে বলছে যে g প্রাইমের ভ্যালুটা g/4 হবে কত ডেপথে, মানে h এর মান কত হলে তোমার g এর ভ্যালুটা, g প্রাইমের ভ্যালুটা g/4 হবে। তাহলে g/4 বসালাম, g আমি জানি না কত হবে, আমি তো বের করতে চাইছি। তাহলে এখানে অ্যাজ ইট ইজ থাকবে h/r। তাহলে এটা সিম্পলিফাই করো, কাটাকাটি হলো, এটা 1/4 ইকুয়াল টু 1 মাইনাস h/r, তার মানে হচ্ছে h/r এদিকে চলে আসলো, তাহলে 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4। তাহলে এখান থেকে পাচ্ছি h ইকুয়াল টু 3r/4। তাহলে h এর ভ্যালু যদি 3r/4 হয়, সেই ডেপথে তোমার গ্র্যাভিটির ভ্যালু h/4 হবে। এই কোশ্চেনটাই একটু ঘুরিয়ে দিতে পারে, হাইটে কত হবে বলে, যদি বলে যে কত হাইটে গিয়ে জির ভ্যালুটা g/4 হবে, তখন কি ইউজ করবে, তখন এই ফর্মুলাটা না ইউজ করে তখন g প্রাইম ইকুয়াল টু g ইন্টু 1 মাইনাস 2h/r ইউজ করবে। বা ফার্স্ট প্রবলেমের ক্ষেত্রে যেমন 1% হ্রাস পাবে মানে ডিক্রিজ হবে, তখন এটা হলো, যদি 1% ইনক্রিজ হতো তখন কিছু না, তখন এটা খালি প্লাস সাইন হতো। তাই এই প্রবলেমটা যে করালাম, ফার্স্ট প্রবলেমটা বা সেকেন্ড প্রবলেমটা, এইগুলো কিন্তু বেসিক, এইগুলো তুমি করতে পারলেই বাকি যা প্রবলেম আছে সমস্ত প্রবলেমগুলোই করতে পারবে। তাহলে এরপরে আর লাস্ট কোশ্চেনটা আমরা দেখি কি আছে। আজকে যে থিওরিটা পড়লাম ওই আহ্নিক গতির জন্য যে আমাদের মোশনের পরিবর্তনের জন্য যে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের একটা ভেরিয়েশন আছে, তো সেটার উপর বেস করে এই প্রবলেমটাই বলছে যে দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য আর্থ উইথ হুইচ ইট হ্যাজ to rotate so that acceleration due to gravity on 60-degree latitude becomes zero. Acceleration due to gravity becomes zero. Acceleration due to gravity becomes zero. এইটা মানে হচ্ছে g প্রাইম 0, থিটাটা কত 60 ডিগ্রি থিটাটা, তাহলে বলছে 0। কার ভ্যালু বের করতে বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে ইম্পর্টেন্ট কি হলো যে বলছে যে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির মান কত হলে, যদি অবজেক্টটা থিটাটা, যেই যে আমরা অবজেক্টটা বলছিলাম না যে থিটা অ্যাঙ্গেলে অবজেক্টটা আছে, তাহলে বলছি এখন থিটাটা যদি আমি 60 ডিগ্রি থাকে, তাহলে আমার ল্যাটিটিউডটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবজেক্টটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করলে তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি 0 হবে, মানে জি প্রাইমের ভ্যালুটা 0 হবে। তো আমরা কি দেখলাম ওইখানটায় থিওরিটাতে, যে আমরা দেখলাম যে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এইটাই ছিল আমার ফর্মুলাটা, তাই তো। জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, যেখানে আর এর ভ্যালু দেওয়া আছে, ওমেগার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছি এবং থিটার ভ্যালু গিভেন আছে। তাহলে জি প্রাইমের ভ্যালুটা জি যদি 0 হয়, তাহলে জি ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2 মানে হাফ। তাহলে g ইকুয়াল টু দাঁড়ালো ওমেগা স্কোয়ার, এটা 0 যেহেতু তাহলে এটা এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ওমেগা স্কোয়ার r ইন্টু cos 30 ডিগ্রির ভ্যালু হাফ, 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে হাফ স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 2 স্কোয়ার মানে 4g বাই r ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 ইন্টু স্কোয়ার রুট অফ g বাই r। তাহলে এখানে জির ভ্যালু বসাও, আর এর ভ্যালু বসাও, প্রবলেম সলভ। তাহলে 2 ইন্টু জির ভ্যালু কত, অ্যাপ্রক্সিমেটলি 10 নিয়ে কাজ করতে বলেছে, তাহলে 10, এটা জির ভ্যালুটা দেওয়া আছে। আর আর এর ভ্যালু কত 6400 কিলোমিটার, তার মানে ওটাকে মিটার করতে হবে, তাহলে 10⁻³ দিয়ে গুণ। তাহলে এইটা যদি ক্যালকুলেট করো তাহলে যে ওমেগার ভ্যালুটা আসবে অ্যারাউন্ড 0.2। ওকে, এখান থেকে এটা ক্যালকুলেট করলে ওমেগার যে ভ্যালুটা পাবে সেই ওমেগার ভ্যালুটা অ্যারাউন্ড 0.24 বা 5 ইন্টু 10⁻², রেড পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এই প্রবলেমটাতে কিছু ছিল না, প্রবলেমটাতে জাস্ট সিম্পলি প্রবলেমের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে তুমি
ভ্যালুগুলো পুট করবে তাহলে হয়ে যাবে। এইখানে যেমন জির ভ্যালু 0 বলেছে, জি প্রাইমের ভ্যালু কখনো হয়তো বলতে পারে যে জি প্রাইমের ভ্যালু g/4 হবে, g/2 হবে, তাহলে থিটার ভ্যালুটা ক্যালকুলেট করো। অনেক জায়গায় বিভিন্ন রকম আসতে পারে, কিন্তু ফর্মুলা এটাই। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাতে কি ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে যেমন ডেপথের ক্ষেত্রে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস h/r, যদি হাইট বলে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস 2h/r, যদি অ্যাঙ্গুলার মানে কোনো ল্যাটিটিউডে থাকে তখন তার ক্ষেত্রে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। তাহলে এই ফর্মুলাগুলো ইউজগুলো জানতে হবে কোথায় আছে। তার জন্য আগে থিওরি পড়বে, পড়ার পরে এই সেম ফর্মুলার অ্যাপ্লিকেশনে প্রবলেম সলভ করবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা প্রবলেম সলভ এখানে আমি যা 4-5টা করালাম সেটা এনাফ নয়। তুমি এর জন্য তোমার বইয়ের এক্সারসাইজে যা প্রবলেম দেওয়া আছে বা তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারো, অন্য নিট জেইতে কেমন এসছে সেই প্রবলেম সলভ করতে পারো। এবং সেইখানে যদি তোমাদের কিছু প্রবলেম হয় তারা কমেন্টের মাধ্যমে তুমি প্রবলেম শেয়ার করে বলতে পারো, আমি সলভ করে দেব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে সবাই কমেন্ট করো যাতে আমি আরো ভিডিও বানাতে পারি, তোমাদের জন্য আরো ভালো ভালো লেকচার নিয়ে আসতে পারি।